খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম শাহ। আজকে এখন মাঠে আলোচনার বিষয়বস্তু ক্রিকেটে 2026। তবে আলোচনায় যাওয়ার আগে শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। আইপিএল এর আগে হায়দ্রাবাদ, চেন্নাই সহ বেশ কয়েকটি দলে খেললেও এবারই প্রথম কেকেআর এর জার্সি জড়ানোর অপেক্ষায় ছিলেন মুস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড 9,20,00,000 রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল শাহরুখের দল। এবং 2026 সালে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট। 2027 বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে 4টি ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী মিরাজের দল। দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে ভারত অস্ট্রেলিয়া। শুক্রবার প্রকাশিত সূচিতে নিশ্চিত করেছে বিসিবি। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর দেখে নিচ্ছিলাম। আজকের এখন মাঠে আলোচনার বিষয়বস্তু ক্রিকেটে 2026, এবং এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার ভাই। আজকে এমন একটা সময়, আপনি আসলেই নানান বার্নিং ইস্যু চলে আসে। এর আগে পাকিস্তানের ক্রিকেটার আসবে কি আসবে না সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে যখন কথা বলছি, বছরের শুরুটাতেই প্রথমে একটা ধাক্কা খেলো কিনা বাংলাদেশ, বিশেষ করে আইপিএলে এবার রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে কিনলো কলকাতা নাইট রাইডার্স। এবং কিছুদিন ধরে একটা গুঞ্জন চলছিল যে যেই রাজনৈতিক অস্থিরতা চলছে সেটার প্রেক্ষাপটে মুস্তাফিজকে কলকাতা খেলাতে পারবে কিনা, বা খেলানোর যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বিসিসিআই অটল থাকতে পারবে কিনা। আজকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকাইয়া তিনি একটা সাক্ষাৎকারে একটা গণমাধ্যমে বলেছেন যে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে মুস্তাফিজুর রহমানকে যাতে ছেড়ে দেয়া হয়। বিষয়টা আপনি দেখেছেন কিনা, এবং এই ধরনের ডিসিশন কি আসলে কাম্য কিনা? ধন্যবাদ। বিষয়টা আমি দেখেছি, এবং প্রথম প্রশ্নটা হলো যে মুস্তাফিজ কেন কলকাতায় খেলতে পারবেন না। এই প্রশ্নটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত আপনার ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই প্রশ্নটা করা। কারণটা হলো যে আপনি যেটা বললেন যে দুদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন যেরকম, তাতে মুস্তাফিজকে না খেলানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে একটা নির্দেশনা দিয়েছে। তো এমন কোনো পর্যায়ে ঘটেনি যে আপনি দুদেশের মধ্যে এমন কোনো যুদ্ধকালীন পরিস্থিতিও তৈরি হয়নি যে এখান থেকে একজন ক্রিকেটার ভারতে খেলতে গেলে যে ভারতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা অনেক বড় সমস্যা হবে। আর তাছাড়া দুদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আমি মনে করি যে খুবই স্থিমিত এবং ভালো হয়ে আসছিল এক অর্থে। কারণ আপনি জানেন যে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পর তাকে শোক জানাতে এসেছিলেন, তার পরিবারকে শোক জানাতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এবং তিনি এখানে যখন এসেছিলেন তো এক অর্থে আমরা ভাবতে শুরু করেছিলাম যে সবাই যে অন্তত দুদেশের মধ্যে যে একটা যে একটা অনৈক্য এবং দূরত্বের তৈরি হয়েছে সেই জিনিসটা একটু কেটে যাবে, অন্তত খেলাধুলা এটার বাইরে থাকবে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে আমরা নিউজটা দেখলাম যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সচিব সেক্রেটারি তিনি নির্দেশনা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে যেন মুস্তাফিজকে তারা ছেড়ে দেয়। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে যখন আপনি এখন পর্যন্ত কিন্তু আপনার ঈদ শুরু হয়নি, আইপিএল শুরু হয়নি, আইপিএল শুরু হবে কিন্তু আপনার মার্চ মাসে। তার আগে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে ভারতের কলকাতায়। যে কলকাতার কথা বলা হচ্ছে, এই কলকাতায় বাংলাদেশ 3টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে। তো ওয়ার্ল্ড কাপের ম্যাচ যদি বাংলাদেশ খেলতে পারে এখানে, তাহলে মুস্তাফিজ কলকাতার হয়ে খেললে ক্ষতিটা কোথায়? আমি তো এখানে কোনো কিছু ক্ষতি কোনো কিছু দেখতে পাচ্ছি না। বরঞ্চ যেটা দেখতে পাচ্ছি যে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সমস্যাটা তৈরি করার চেষ্টা করছে। একটু হলেও একটা দাদাগিরি করার একটা চিন্তাভাবনা তাদের মধ্যে রয়েছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিতটা হবে এখন যে এই বিষয়টার একটা যথাযথ ব্যাখ্যা চাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। আমি শেষ করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, যেটি হলো যে আপনি দেখুন যে মুস্তাফিজকে যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল যখন আপনার নিলামে ডেকেছিল, তখন কিন্তু তারা বলেনি কেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তখন বাধাটা দিতে পারতো। তখন বাধা দিলে কিন্তু হয়ে যেত। ঠিক যেরকমভাবে আপনি পাকিস্তানি ক্রিকেটারদের এক অর্থে আইপিএলে নিষেধাজ্ঞা রয়েছে, তো তখন যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বলতো যে না, মুস্তাফিজকে নেওয়া যাবে না বা বাংলাদেশের কাউকে এই আইপিএল এর নিলামে নেওয়া যাবে না, তখন এক ধরনের পরিস্থিতি তৈরি হতো। সেই সময়টায় অস্থিরতা কিন্তু আরো বেশি ছিল তুলনামূলক। রাইট, আপনি নভেম্বরের দিকে ছিল খুব সম্ভবত, সেই সময়তে অস্থিরতা আর একটু বেশি ছিল। বাট এখন যখন পুরো পরিস্থিতি একটা ঠান্ডা হয়ে আসছে, একটা ঐক্যের একটা সুর আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি সামনের মাসে ফেব্রুয়ারি 7 তারিখে বাংলাদেশ কলকাতায় খেলতে যাবে। যে ওয়ার্ল্ড কাপের যে 4টি ম্যাচ রয়েছে বাংলাদেশের প্রথম পর্বে, সেখানে 3টি ম্যাচ রয়েছে কিন্তু কলকাতায়, এবং কলকাতার এই মাঠে।
সো বাংলাদেশ ক্রিকেট দল যদি বিশ্বকাপে খেলতে যেতে কলকাতায় যেতে পারে, তাহলে মুস্তাফিজ কলকাতায় খেললে এখানে হোয়াটস দ্য হার্ম? আই ডোন্ট ফাইন্ড ইট। এখানে আরো একটা ইস্যু আমার মনে হয় আছে যে বিসিসিআই এর অনেক কর্মকর্তারাই কিংবা হচ্ছে আইপিএল এর যারা মুখপাত্র, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স তারা বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে বলেছেন যে যখন গুঞ্জনটা আসলে চলছিল যে মুস্তাফিজ খেলতে পারবেন কি পারবে না, সেই সময়ে তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা বিভিন্ন গণমাধ্যমে যেটা বলেছে, অন্তত যেটুকু নজরে এসেছে সেখান থেকে বলতে পারি যে তারা বলেছে যে বিসিসিআই তো আসলে সরকারি নির্দেশনা অনুযায়ী চলে, তো সরকার থেকে কোনো নির্দেশনা আসলে তারপরে সেটা বিসিসিআই এর কাছে আসবে, তারা সেই অনুযায়ী নির্দেশনা দেবে। মানে বিষয়টি কি আপনার কাছে মনে হয় যে এটা সরকার থেকে বিসিসিআই কে নির্দেশনা দেওয়া হয়েছে? না, এত বড় নিষেধাজ্ঞা বিসিসিআই নিজস্ব একটা এখতিয়ার থেকে দিতে পারে না। এটি নিশ্চিতভাবে কিন্তু ভারতীয় সরকারের কাছ থেকে তারা পরামর্শটুকু পেয়েছে বলেই বা এই নির্দেশনা পেয়েছে বলেই তারা কিন্তু আপনার কেউ কিন্তু উপযাচক হয়ে দিতে পারে না। এটা নিজের আমার ইচ্ছা হলো যে তাকে আমি খেলাবো না, তাকে আপনি নিষেধ করে দিব এরকমভাবে, বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল গ্রাউন্ডে। সেটা আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি সর্বোচ্চ মহল থেকে, সেই দেশের সর্বোচ্চ প্রশাসন থেকে এই নির্দেশনাটা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এখান থেকে নির্দেশনাটা যাবে না। সো এটা মেনে নিতেই হবে, যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড এটি বলেছে, দ্যাট মিনস এটি ভারতের সরকারের কাছ থেকে, এই বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই ধরনের একটা নির্দেশনা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই ধরনের একটা নির্দেশনা তারা পেয়েছে বলেই এই জিনিসটা করেছে। কিন্তু এখন বিষয়টা হলো যে আমি অপেক্ষায় রয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার প্রতিক্রিয়াটা কিভাবে জানাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটার কড়া এবং স্ট্রং প্রতিক্রিয়া না জানায়, তাহলে আমি বুঝবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অনেক ধরনের গাফিলতি রয়েছে বা দুর্বলতা রয়েছে। দিস ইজ দ্য রাইট টাইম টু রিয়াক্ট। আমি মনে করি রিয়াক্ট ইন লজিক্যাল সেন্স। আপনি কখনোই ইলজিক্যাল ভাবে বলার দরকার নেই, কিন্তু কেন, কি কারণে, কি কোন যুক্তিতে স্পষ্ট ব্যাখ্যা আমি মনে করি যে এটা চাওয়াটা উচিত, এবং সেটি আমি মনে করি যে সেটি হওয়া উচিত আজকের এবং ঘন্টা খানেকের মধ্যে। ক্রিকেট বোর্ডের সেই প্রতিক্রিয়াটা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে চাওয়াটা উচিত। আমরা যেটা মুস্তাফিজের ইস্যু যদি আমরা বলি, বা মুস্তাফিজ আমাদের কাছে ক্রিকেটের ইস্যু, কিন্তু এখন যেই খবরটা আসলো বা যেই ঘোষণাটা বা যেই নির্দেশনাটা কলকাতা নাইট রাইডার্সকে দেওয়া হয়েছে, মানে এমন কি মনে হচ্ছে যে এটা মুস্তাফিজ এখন ন্যাশনাল ইস্যু হয়ে যেতে পারে দুই দেশের মধ্যে? একর্থে তাই। কারণটা হলো যে এটা ইটস এ ব্যাড প্রিসিডিংস, এবং আমি মনে করি যে ইটস এ ব্যাড এক্সাম্পল। আপনি টোটালি এটা ব্যাড এক্সাম্পল হবে, কারণ আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আপনি ক্রিকেট বা খেলা দু দেশকে একটা ঐক্যের বন্ধনে জড়ায়, এক ধরনের কিন্তু আপনি সম্প্রীতির মধ্যে নিয়ে আসে, এবং সেটা কিন্তু আমরা সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেটের যে আচরণ, ভারতীয় ক্রিকেট দল যে আচরণ করছে বা ভারতীয় ক্রিকেট বোর্ড যে আচরণ করছে, সেখানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখবেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারত এবং পাকিস্তান যখন মাঠে খেলতে নামে তখন দু দেশের ক্যাপ্টেন হ্যান্ডশেক করেন না, কিন্তু মানে আশ্চর্যজনক বিষয় হলো যে দু দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন তখন তারা কিন্তু হ্যান্ডশেক করেছেন। সো ইটস এ ফেক থিংস। আমি মনে করি যে এটা ক্রিকেটে কখনোই আপনি রাজনীতি বা অন্য কোনো ইস্যুটা টানাটা উচিত না। আপনি দু দেশের মধ্যে সম্পর্কর একটা টানাপোড়েন থাকবে, কিন্তু সেটা খেলার মাঠে আপনি কেন দেখাবেন? খেলার মাঠ আপনি ভিন্ন জায়গায়, এটা রাজনীতির জায়গা না বা এটা যুদ্ধক্ষেত্রের জায়গা না। ইটস জাস্ট এ গেম। আপনি খেলা শুরু হওয়ার আগে হ্যান্ডশেক করবেন, খেলা শেষ হওয়ার পরে হ্যান্ডশেক করবেন। একদল জিতবে, একদল হারবে, কিন্তু এখানে যুদ্ধ জেতার মতো বা আপনি লড়াই জেতার মতো, একটা দেশকে পরাজিত করার মতো কোনো কিছু নেই। একটা কথা বলা হয় যে যদি বন্ধু হও তাহলে হাত বাড়াও, অর্থাৎ বন্ধু হতে চাইলে আগে একটা হাত বাড়াতে হবে। সেই সুযোগটা হয়তো ভারত পেয়েছিল, মুস্তাফিজুর রহমানকে যদি কলকাতায় খেলতে দেওয়া হতো, বাংলাদেশ থেকেও ছাড়পত্র পেয়েছিলেন। এখন যেটা হচ্ছে, যে নির্দেশনা এসেছে বাংলাদেশের, তো আপনি যেটা শুরুতেই বলছিলেন যে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সেখানে যাবে, সেটা নিয়ে আসলে ইস্যু হবে কিনা, বা বাংলাদেশ কি মানে এই প্রেক্ষাপটে এটার যদি ক্লিয়ারেন্স তারা না দেয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হবে কিনা, সেটাই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চিন্তাটা করে সেটাই আমি দেখার অপেক্ষায় রয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করে। মুস্তাফিজকে যদি আমি মনে করি যে পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে মুস্তাফিজের এই ইস্যুটা যদি সঠিকভাবে সমাধান করতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের উচিত হবে নিরপেক্ষ একটা ভেন্যুতে বাংলাদেশের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো খেলার জন্য একটা দাবি তোলাটা, অন্তত ওয়ার্ল্ড কাপের খেলাগুলো দাবি তোলাটা। কারণ আপনি যখন আমার একটা ক্রিকেটারকে তার একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য অ্যালাউ করবেন না খেলার জন্য, সেখানে রাজনৈতিক একটা ইস্যু তুলে ধরবেন, তাহলে আমার পুরো দল কেন যাবে সেখানে খেলতে? সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টার, আমি এই কারণে বললাম যে এই বিষয়টা আমি তাকিয়ে রয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কত সুন্দর এবং সুষ্ঠুভাবে বা কি সিদ্ধান্তটুকু নেয়। অবশ্যই অনাকাঙ্ক্ষিত একটা নির্দেশনা বিসিসিআই এর কাছ থেকে, এবং সেটার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই যুক্তিযুক্ত এবং স্ট্রং একটা পয়েন্টে দাঁড়াবে, জিজ্ঞাসাবাদ করবে, স্পষ্ট ব্যাখ্যা যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। দর্শক, এখন মাঝে এই পর্যায়ে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আরও একবার ফিরলাম বিরতির পর। দেখছেন এখন মাঠে, আলোচনার বিষয়বস্তু 26-এর ক্রিকেট, এবং আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার ভাই। আমরা যেই প্রসঙ্গে ছিলাম,
বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটের যদি 2026 সালের যদি আমরা সূচিগুলো দেখি, সেই জায়গায় অনেক দলের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আসছে, বাংলাদেশ খেলতে যাবে, অস্ট্রেলিয়ার সাথে দীর্ঘদিন পর বাংলাদেশের সিরিজ হবে, সেটা অবশ্যই সুখবর খবর। সেটা নিয়ে লিটন কুমার দাসও কথা বলেছেন। নিউজিল্যান্ড আসবে, পাকিস্তান আসবে, অন্যান্য দলও বাংলাদেশে আসবে। তবে সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা এখন হয়ে উঠেছে সেটা হচ্ছে যে ভারতের আসা এবং যাওয়া, বাংলাদেশের খেলতে যাওয়া। সেই জায়গায় রিসেন্ট আমরা এটা আলোচনা করেছি শুরুর দিকে একেবারে, যে বাংলাদেশের বিশ্বকাপের বিষয় আছে। তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 3টা ওয়ানডে 3টা টি20 ম্যাচ আছে, যেই ম্যাচগুলো বাংলাদেশে ইন্ডিয়ার খেলতে আসার কথা। সেই বিষয়গুলো সেপ্টেম্বরে, ইনফ্যাক্ট সেপ্টেম্বরে 3টা ম্যাচ রয়েছে এবং 3টা ওয়ানডে ম্যাচ, সেপ্টেম্বরে 3টা টি20 ম্যাচ। একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, তবে একটু হলেও কি মানে দোদুল্যমান অবস্থায় পড়ে গেল সিরিজটা? কারণ গত বছরে কিন্তু ইন্ডিয়া খেলতে আসেনি বাংলাদেশে। রাইট, একটু জটিলতা তো অবশ্যই পড়লো, কারণ মুস্তাফিজের এই ইস্যুটা আমি মনে করি না যে এটা কোনো ছোট্ট বা সামান্য কোনো ইস্যু হবে। এই ইস্যুটা একটা বড় ধরনের ফ্যাক্টর হতে পারে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে বাংলাদেশ কিন্তু এর আগে ভারতে খেলতে গিয়েছে, এই নভেম্বরে খেলতে গিয়েছিল ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশের মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে গুয়াহাটিতে এবং মুম্বাইতে, ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স করে এসেছে। সো সেখানে কোনো ধরনের সমস্যা হয়নি, তাহলে ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে বাংলাদেশ দল কোনো সমস্যা হবে না। আর মুস্তাফিজ যদি শুধুমাত্র একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে যান, সেখানে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। মানে এটা আমার মাথায় আসে না যে এটা কোন যুক্তিতে তারা এই ধরনের মানে এই একটা কথাবার্তা বলছেন বা কেন এটা তৈরি করছেন। হ্যাঁ, বলতে পারেন যে আপনি দু দেশের মধ্যে রাজনৈতিক এখন যে একটা বৈরিতা রয়েছে, এই কারণে হয়তো মুস্তাফিজ যদি কলকাতার খেলেন তাহলে হয়তো গ্যালারি থেকে সেরকম সাপোর্ট পাবেন না, অথবা তাকে ঘিরে হয়তো বাইরে এই আপনার গ্যালারির বাইরে এক ধরনের স্লোগান হবে, একটা মিছিল হবে। তো সেটা সামাল দেওয়ার দায়িত্ব তো পুলিশের, সেটা সামাল দেওয়ার দায়িত্ব তো ভারতের প্রশাসনের, এবং সেই প্রশাসন সেই নিশ্চয়তা দিয়েছে বলেই কিন্তু আপনি সেখানে আইপিএল হচ্ছে, সেখানে আপনার বিদেশি ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন। কিন্তু আমি মনে করি যে মুস্তাফিজের এই বিষয়টা যদি সঠিকভাবে এই সমাধান না হয়, তাহলে একটা বার্তা পরিষ্কার যে ঠিক যেরকমভাবে আইপিএলে ভারতীয় ক্রিকেট, ভারত আপনার পাকিস্তানি কোনো ক্রিকেটারদেরকে অ্যালাউ করে না, ঠিক একই রকমভাবে এই বার্তাটাও তারা দিয়ে দিল যে আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেও তারা মানে আপনার অ্যালাউ করবে না। তো নিশ্চিতভাবে এই পুরো ঘটনাটার রেসটা আপনার দু দেশের যখন সফর হবে, যে সিরিজটা হবে, সেই সিরিজে তো একটা প্রভাব অবশ্যই পড়বে। সেপ্টেম্বরে ভারত আসার যে কথা রয়েছে, তার আগে কিন্তু বাংলাদেশ যাওয়ার কথা রয়েছে। আমি জানি না বাংলাদেশ এখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কিনা। বিসিসিআই তো অনেক বিষয় নিয়ে কথা বলেছে, বা ভারতের গণমাধ্যম অনেক বিষয় নিয়ে কথা বলেছে। বাংলাদেশের অস্থিরতা নিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। তবে এই যে মুস্তাফিজের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বা না খেলা নিয়ে তারা যে কথা বলছে, ইভেন মব ক্রিয়েটও করছে, যেই মবের তারা বাংলাদেশে যেই বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা নেতিবাচক মন্তব্য করেছে। এখন তাদের দেশেও তো সেম কেসটাই হচ্ছে। এই জায়গাটায় দেশের বা ক্রিকেট বিশ্বের অন্যতম নীতি নির্ধারক একটা দেশ, তাদের আসলে এই ধরনের যেই সংস্কৃতি, যেটা অন্যকে তারা সমালোচনা করছে, সেই সংস্কৃতিটার মধ্যেই তারা ঢুকে গেল কিনা, এটা মনে হচ্ছে আপনার? মানে না, আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা এটা তৈরি করা সমস্যা, এটা আরোপিত সমস্যা, এবং এই সমস্যার সমাধানটা ভারতীয় ক্রিকেট বোর্ড করেছে, তাদেরকে এই সমাধানটা করতে হবে। এটি যেভাবে তারা এই গল্পটা ছড়িয়েছে যে মুস্তাফিজ সেখানে গেলে একটা মব হতে পারে, মুস্তাফিজ সেখানে গেলে বড় ধরনের সংকটে পড়বেন, সেই মিছিলটা তারা সামাল দিতে পারবে না, আমার কাছে মনে হয় না যে পুরো বিষয়টা এরকমভাবে। এটা যেহেতু সমস্যাটা তৈরি করেছে তারা, সমাধানটা তাদেরকেই খুঁজে বের করতে হবে। এবং তার চেয়েও বড় বিষয়, এই সমাধানের জন্য বা এই সমস্যার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা কী হবে সেটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষায় রয়েছি। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো অভ্যন্তরীণ অনেক ইস্যুতেই আসলে কথা বলে না, অনেক প্রতিশ্রুতি দিয়েও অনেক সময় আমরা দেখেছি যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি শেষ পর্যন্ত সেটা নিয়ে আর কোনো ব্যাখ্যা আসেনি। আমাদের নিজেদের অনেক সমস্যা আছে অভ্যন্তরীণ, সেই সমস্যাগুলোর তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেক জায়গায় দেখেছি যে আমরা নয়ছয় হয়েছে, টাকা পয়সা নয়ছয় করা হয়েছে, সেগুলো নিয়েও আসলে হয়নি। ভারতের মতো ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ কি আসলে সেই ধরনের দাবি জানাতে পারবে বা স্পষ্ট ব্যাখ্যা চাইতে পারবে? আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি সমস্যা লুকিয়ে কখনো বাঁচতে পারবেন না, এবং সমস্যা লুকিয়ে কখনো আপনি কোনো সমাধান করতে পারবেন না। আপনি হয়তো এখন একটা সেফটি কর্নার খুঁজে পেলেন, কিন্তু পরবর্তীতে এটা বড় ধরনের আর একটু বড় সমস্যা তৈরি হতে পারে। এই কারণে সমস্যা যেটা হবে সেটাকে আপনাকে সফিস্টিকেটেড কায়দায় সেটা সমাধানটা করতে হবে, এবং সেখানে নিজের মর্যাদাটা রেখেই সমাধানটা করতে হবে, নিজেকে বিকিয়ে দিয়ে না বা নিজেকে হারিয়ে দিয়ে না। সো এই স্ট্যান্ডটুকু আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখন দেখতে চাই যে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চিন্তাটুকু করছে। এখানে এর আগেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে এই বিষয়টা এসেছিল, কিন্তু তারা যেটি আপনি যেভাবে বললেন যে তারা এক ধরনের কিন্তু এড়িয়ে যাওয়ার চিন্তাটুকু করেছে, বা দেখি না কি হয়।
হয় এই চিন্তা করেই কিন্তু আপনি সময় কাটিয়ে দিয়েছে। বাট দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে এখন দেখি না কি হয়, বলার কোনো সুযোগটা নেই। এখন সুযোগটা আসছে যে আপনাকে কিভাবে আপনি প্রতিক্রিয়াটা জানান এবং কিভাবে আপনি এই বিষয়টার সমাধান করতে চান। বিসিসিআই সেক্রেটারি বলেছেন সরকারের নির্দেশনা। তো আমরা সবসময় যেটা জানি যে ক্রিকেট বোর্ডে যদি সরকার কোনো হস্তক্ষেপ করে সেক্ষেত্রে আইসিসি থেকে একটা নিষেধাজ্ঞার বিষয় থাকে, আইসিসি থেকে মানে কোড অফ কন্ডাক্ট সেটা ভায়োলেট হয় কিনা সেই বিষয়গুলো থাকে। ভারতের এই ক্ষেত্রে কি আসলে আইসিসি কোনো ব্যবস্থা নিতে পারে? না, আমার মনে হয় না যে এটা আইসিসির পর্যন্ত বা এই বিষয়ে কোনো যাওয়ার মতো কোনো বিষয় রয়েছে। কারণটা হলো যে আপনি ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই সিদ্ধান্তটা বলে থাকে যে তারা ভারতীয় আপনার প্রশাসনের কাছ থেকে, ভারতীয় সরকারের কাছ থেকে নিয়েছে, সেখানে ভারতের সরকার যদি মনে করে থাকে যে নিরাপত্তা ইস্যু এখানে একটা বিষয়, তাহলে সেখানে আইসিসির করার কোনো কিছু নেই। কারণটা হলো যে কোনো দেশ তার নিরাপত্তার নিজস্ব কায়দায় কিন্তু সেটা সমাধান করতে চাইবে। সেখানে আপনি আরোপিত হয়ে আরেকটা দেশের বা অন্য কোনো একটা সংগঠন আপনাকে একটা সিস্টেম তৈরি করে দিবে, আপনি সেই সিস্টেমের মধ্যে যেতে পারেন না। সো এটাতে আমার মনে হয় না যে আইসিসির কোনো এখতিয়ার রয়েছে। আর তার সবচেয়ে বড় বিষয় হলো যে আইসিসি তো ভারতীয় ক্রিকেট বোর্ডেরই লোকজন রয়েছে, বিসিসিআই যারা চালান তারাই তো কিন্তু আইসিসি তো ভারতীয় ক্রিকেট বোর্ডের আপনার কর্মকর্তারাই রয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে আইসিসি এবং বিসিসিআই এটা আলাদা করার কোনো কিছু নেই। সরিষার মধ্যে ভূত বলতে যাচ্ছেন অনেকটাই। অনেক ধন্যবাদ এম এম কায়সার আমাদেরকে সময় দেওয়ার জন্য।